দর্শক, আজকে জুলাই মাসের ৩ তারিখ। আমরা যদিও ২ তারিখের অনুষ্ঠানটি করছি এখন। এই ৩ তারিখে আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরও বেশ কিছু কর্মসূচি দেয়া হয়েছিল ঠিক ১ বছর আগে। এবং এই জুলাই, রক্তাক্ত জুলাই, রেড জুলাই বা ৩৬ জুলাই যেভাবেই বর্ণনা করা হোক, এই জুলাই যে ছাত্র জনতা যারা শহীদ হয়েছিল তাদের প্রতি আজও শ্রদ্ধা জানাই এবং তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছে ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার। আমরা যে আলোচনাটি আজকে করতে চাই, যে শেখ হাসিনার কারাদণ্ড হয়েছে, এটি শেখ হাসিনার নামে প্রথম কারাদণ্ড, 6 মাসের কারাদণ্ড। এটিকে যদিও বলা হচ্ছে যে আদালত অবমাননার মামলা আদালত অবমাননারই এবং 6 মাসের কারাদণ্ড সেই জন্যই দেওয়া হয়েছে। তবে ঘটনাটি ছিল শেখ হাসিনা নিজেই একজন তার দলের যুবলীগের একজন নেতার সাথে কথা বলেন এবং সেখানে তিনি সরাসরি হত্যার নির্দেশ, সেই নির্দেশনা দেয় এবং সেই ঘটনারই এই প্রথম আজকে এই কারাদণ্ড দেওয়া হলো। আমরা আজকের বিষয় হাসিনার কারাদণ্ড প্রাসঙ্গিক যে বিষয়গুলো রয়েছে সেগুলো। আমার সঙ্গে আছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান, আপনাকে স্বাগত, এবং রয়েছেন রাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষক ডক্টর ইমরান আনসারী, আপনাকেও স্বাগত। দর্শক, প্রথমে আমরা শিরোনাম দেখে আসবো, শিরোনাম দেখে আমাদের মূল আলোচনা শুরু করব। আদালত অবমাননার মামলায় শেখ হাসিনার 6 মাসের কারাদণ্ড। আসামি শেখ হাসিনাকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং আসামি শাকিল আকন্দ বুলবুলকে 2 মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন। আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুল সহ আসামি 16। ইভিএম কেনায় ৩,০০০ কোটি টাকা অপচয়ের অভিযোগে ইসির 3 কর্মকর্তাকে দুদকে জিজ্ঞাসাবাদ। এস আলম সহ 15 জনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা। শিগগিরই দেশে ফেরার ঘোষণা তারেক রহমানের। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনাদের সাথে শীঘ্রই ইনশাল্লাহ দেশের মাটিতে ইনশাল্লাহ দেখা হবে। মানুষের ভোটাধিকারের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখতে নেতাকর্মীদের সচেতন থাকার আহ্বান। জুলাই পদযাত্রা সবার মধ্যে সাড়া ফেলেছে, মন্তব্য নাহিদের। উত্তরবঙ্গের সঙ্গে প্রতারণা করেছে বড় রাজনৈতিক দলের নেতারা, দাবি সার্জিসের। এবং পটিয়ায় বৈষম্য বিরোধী ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, ওসির অপসারণ দাবি। ঘটনার পুনরাবৃত্তি হলে আবারও 5 আগস্ট দেখবে জাতি, মন্তব্য হাসনাতের। পুলিশ ভাইদেরকে বলছি, পটিয়ায় যে ঘটনা হয়েছে, এই ঘটনার যদি পুনরাবৃত্তি হয় তাহলে 5 আগস্টের পুনরাবৃত্তি হবে। দর্শক, আবার স্বাগত। শুনছিলেন শিরোনাম, এবং আমাদের অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনের পর্দার পাশাপাশি ফেসবুক এবং ইউটিউব পেজেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা চাইলে সেখানে যুক্ত হতে পারেন, কমেন্ট করতে পারেন। আমাদের সঙ্গে 2 জন অতিথি রয়েছে, তাদেরকে আপনাদের কোনো মতামত থাকলে সেটিও জিজ্ঞাসা করতে পারেন। ইমরান আনসারী, আমি আপনাকে দিয়ে শুরু করতে চাই। দীর্ঘ সময় পরে আপনি দেশে ফিরেছেন এবং সেই সময়টা আমরা একটা সময় মাঠে ময়দানে কাজ করতাম এবং এরপরে আপনি দেখেছেন যে দেশের যে পরিবর্তন, আমরা যে কথা বলছিলাম যে 13-14 সালের পরে আপনি আর আসেননি। আপনাকে আমি আর অনেক কিছুই জানার আছে যে কি অবস্থা হলো, কিভাবে গেলেন, সেগুলো না হয় আমরা সাংবাদিক হিসেবে, আমরা মাঠের মানুষ হিসেবে জানি, যেগুলো অনেকটা সাধারণ মানুষ হয়তো বা জানে না যে একটা সময় কি পরিস্থিতি ছিল। আমি সরাসরি যদি আপনার সাথে এই আলাপটায় যাই যে আপনারা ঠিক 2024-এ যখন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হলো, এবং এর আগে আমাদের গণ অধিকার পরিষদের রাশেদ খান আছে, তারা একটা সময় কোটা এবং সেই ঢাকা ইউনিভার্সিটির ডাকসুর নির্বাচন ঘিরে তাদের যে অংশগ্রহণ, সেই জায়গা থেকে, অর্থাৎ তরুণ প্রজন্ম যে এক ধরনের রাজনীতির মধ্যে প্রবেশ করলো, অবশ্যই একটা হতাশার জায়গার থেকে এক ধরনের আলো দেখা গিয়েছিল। আপনি সেটাকে কিভাবে মূল্যায়ন করতেন যখন আপনি বাইরে ছিলেন? আমি এই জায়গাটি জানতে চাই। দেখুন, আমরা যারা বাইরে ছিলাম, আমাদের রাজনীতিতে আমি অনেক জায়গায় কথাটা বলি, দুটো বিষয়। একটি হচ্ছে
পলিটিক্যাল কালচার, আরেকটি হচ্ছে কালচার অফ ফিয়ার। একটি হচ্ছে রাজনৈতিক সংস্কৃতি, আরেকটি হচ্ছে ভয়ের সংস্কৃতি। গেল 17 বছরে তিলে তিলে একটি ফেসিস্ট সরকার বাংলাদেশে ভয়ের সংস্কৃতি তৈরি করলো। সেই ভয়ের সংস্কৃতি এমন পর্যায়ে পৌঁছলো যে মানুষ নিজে ব্যক্তিগতভাবে কিভাবে চিন্তা করবে এই চিন্তার স্বাধীনতাটা পর্যন্ত তার ছিল না। সে তার পার্সোনাল ফেসবুক পোস্টে কি লিখবে না, সে এটা নিয়ে কিন্তু চিন্তা করতে হয়েছে যে আমি এটা লিখলে আমার চাকরির অবস্থা কি হবে, আমার ব্যবসার অবস্থা কি হবে, আমার পারিবারিক জীবনের অবস্থা কি হবে। এটা তো গেল আপনার দেশে যারা ছিল, বিদেশেও যারা ফেসবুকে লেখালেখি করেছে, কথা বলেছে, আমরা যারা কথা বলেছি, তার পরিণতি কিন্তু আমাদের পরিবারগুলোকে বাংলাদেশে ভোগ করতে হয়েছে। আপনি দেখেছেন আমাদের সহকর্মী কনক সরোয়ারের বোনকে কীভাবে নিগ্রহের শিকার হতে হয়েছে। আমার পরিবারও প্রচণ্ডভাবে নিগ্রহের শিকার হয়েছে। আমার পরিবারকে থ্রেট দেওয়া হয়েছে, ডিবি, এসবি, বিভিন্ন সংস্থার লোকেরা। আমার কমেন্টের কারণে আপনারা জেনে থাকবেন যে 2018 সালে বেগম খালেদা জিয়া যখন গ্রেপ্তার হন, তখন আমি এই বিষয়টি একজন সাংবাদিক হিসেবে জাতিসংঘের প্ল্যাটফর্মে সেই বিষয়টি আমি উত্থাপন করি। সেটি আপনারা 12টি টেলিভিশনে আমার এই কোশ্চেন অ্যান্সারটি আপনারা সম্প্রচার করেছেন। এরপর থেকে কিন্তু যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমানের পক্ষ থেকে ওপেনলি ফেসবুকে আমাকে থ্রেট দেওয়া হয়েছে এবং এর পরিণতি হিসাবে ধীরে ধীরে আমার পরিবারকে একটা মানসিক টর্চারের মধ্যে রাখা হয়েছে। এই ভয়ের জায়গায় আমার পাশে বসে আছে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই রাশেদ এবং নুরুরা। তারা যেভাবে রাজপথে দাঁড়িয়ে তারা এই ভয়ের সংস্কৃতিকে ভাঙবার চেষ্টা করেছেন, আমি মনে করি এটা গণ অভ্যুত্থানের ক্ষেত্রকে তৈরি করেছে। আমি তাদেরকে যেভাবে ধন্যবাদ জানাই, তেমনিভাবে এটা না বললেই নয় যে বিএনপি এবং জামাত রাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে টিকে ছিল বলেই তারা ধারাবাহিকভাবে তারা সফল হয়নি, কিন্তু তারা ধারাবাহিকভাবে রাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে অ্যাক্ট করেছে। তারা বিভিন্ন ধরনের জামাতের স্ট্রাগলটা কিন্তু অনেক, তো এটা একটা ভয়ের সংস্কৃতি ভাঙবার ক্ষেত্রে কিন্তু কার্যকর ভূমিকা রেখেছে। তো এই যে নুরু বা আমাদের রাশেদ, আমাদের ছোট ভাইয়েরা যে মুভমেন্টটা করেছে, এইটা কিন্তু যারা ইউনিভার্সিটিতে ঢুকছিল তাদের পরবর্তী প্রজন্ম 5-6 বছর পরে, তারা কিন্তু এক ধরনের ভীতিকর পরিস্থিতির মধ্যে ইউনিভার্সিটিতে প্রবেশ করেছে। হেলমেট লীগ বা ছাত্রলীগের যে টর্চার, বিভিন্ন টর্চার সেল হয়েছে বিভিন্ন হলগুলোতে, এই বিষয় থেকে কিন্তু মানুষ সবসময় কিন্তু ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিহোয়ার হি ইজ ইন চেইন। মানুষ কিন্তু জন্মগতভাবে সে স্বাধীনভাবে জন্মগ্রহণ করে, কিন্তু সে সব জায়গায় সে শৃঙ্খলিত। মানুষ কিন্তু এই শৃঙ্খল ভেঙেই সে স্বাধীনতার আকাঙ্ক্ষা থেকে সে একসময় না একসময় রাস্তায় নেমে আসে। আমি মনে করি তাদের যে আন্দোলন, আমি তাদেরকে ক্রেডিট দিতে চাই, এই জেনজি সেটাকে নেভিগেট করেছে। কিভাবে নেভিগেট করেছে? সারা দুনিয়া জুড়ে যে আপনার জেনজির যে মুভমেন্ট, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা কানেক্ট হয়েছে এবং সারা দুনিয়া জুড়ে কিভাবে সোশ্যাল মুভমেন্টগুলো হয়, কোন টোন ইউজ করতে হয়, কিভাবে হ্যাশট্যাগ করতে হয়, কিভাবে ফেসবুকে কন্টেন্ট প্রডিউস করতে হয়, আমরা কিন্তু ধীরে ধীরে তাদের এই আন্দোলনের মাধ্যমে এটাকে কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি। এইটার কারণ হচ্ছে যে অনলাইন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের অনলাইনের যে বিহেভিয়ার, এটার মধ্যে একটা পরিবর্তন ঘটেছে। এই পরিবর্তনের অগ্রযাত্রায় তরুণরা খুব দ্রুত ফাস্টার জেনজিরা কিন্তু নেভিগেট করতে পারে তথ্যকে, যার মধ্য দিয়ে এক ধরনের আপনার বোধ তৈরি হয়েছে সারা বিশ্ব জুড়ে, সারা বাংলাদেশ জুড়ে। আপনারা যেভাবে আমার এই যে জেনারেশনরা এখানে মুভমেন্ট করেছে, আমরা দেখেছি যে টাইম স্কোয়ারে যখন ব্ল্যাকআউট হয়ে গেল 21 তারিখে, সারা বাংলাদেশের সাথে যখন আমাদের কোনো যোগাযোগের কোনো মাধ্যম ছিল না, তখন আমরা ধরেই নিয়েছি সেখানে এক ধরনের ম্যাস কিলিং চলেছে। তখন কিন্তু আমরা মাত্র 4 জন লোক টাইম স্কোয়ারে যেই আহ্বান জানিয়েছিলাম, আমরা মনে করেছিলাম যে 2 থেকে 300 বা 400 লোক সেখানে হতে পারে।
25 মিনিটের মধ্যে 5,000-এর মতন লোক হয়েছে। আমরা 3টা থেকে শুরু করেছি, আমাদের ধারণা ছিল যে 4টার সময় শেষ করে দেব। এই সমাবেশটি 8টা পর্যন্ত গড়িয়েছে এবং প্রায় 10 সহস্রাধিক লোক টাইম স্কোয়ারে সেদিন হাজির হয়েছিল। তখন পুলিশ থেকে আমাদেরকে বলা হয়েছিল ইমিডিয়েটলি যদি তোমরা যদি এইটাকে না শেষ করতে পারো তাহলে আমরা তোমাদের বিরুদ্ধে কোয়ার্সিভ অ্যাকশনে যাব, কারণ আমরা এটা নিয়ন্ত্রণ করতে পারছি না। তো এই যে বোধ, এই বুথটি কিন্তু বাংলাদেশ থেকে যদি আওয়াজটি না উঠতো, বিশেষ করে আবু সাঈদ যে জীবন দিলেন, এটা কিন্তু হৃদয়ে দাগ কেটেছে প্রতিটি মা বাবার যারা প্রবাসী রয়েছে, আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে দেখেছি। তো আমি মনে করি প্রত্যেকটি মানুষের কিন্তু অবদান রয়েছে যে তারা একটি মুভমেন্টের ক্ষেত্রকে কিন্তু তৈরি করেছে। তা আমি যেটি বলতে চাই যে এটি একটি বড় ঘটনা যে আদালত অবমাননার মামলা শেখ হাসিনার, আমরা শেখ হাসিনারটা আসবো ইমরান, আমরা একটু রাশেদের কাছে যেতে চাই। রাশেদ, শেখ হাসিনার কারাদণ্ড হলো, এগুলো নিয়ে আমরা পলিটিক্যাল আলোচনা করব কিছুক্ষণ পরে, কিন্তু আমি আপনাকে একটু মনে করিয়ে দিতে চাই, আপনাদের কাজটাই মনে করিয়ে দিতে চাই। শেখ হাসিনার কারাদণ্ড হবে এটা আপনি কি ভেবেছিলেন কখনো? আপনি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় তখন কি ভেবেছিলেন যে বাংলাদেশে কোনো কারাগার শেখ হাসিনাকে কারাদণ্ড দিতে পারবে? আমার তো মনে হয় যে না ভাবার কিছু নাই, কারণ সব কিছুর শেষ আছে। হাসিনা সীমা লঙ্ঘন করছিল, মানুষকে গুম করছে, খুন করছে, অবশ্যই তার শাস্তি হবে, এই অপেক্ষায় মানুষ ছিল, আমিও ছিলাম। আমি যদি সেটি না ভাবতাম বা চিন্তা না করতে পারতাম তাহলে 24-এর ডামি ইলেকশনে হাসিনার পক্ষ থেকে হাসিনার ডিজিএফআই আমাদের নির্বাচনে নেওয়ার জন্য ডামি এমপি বানানোর জন্য প্রস্তাব দিয়েছিল। আমরা সেই প্রস্তাবকে আমরা প্রত্যাখ্যান করেছি। কারণ কি? কারণ আমরা মনে করেছি যে হাসিনার পতন হবে। এইভাবে গুম করে, খুন করে, নিপীড়ন করে, নির্যাতন করে, আয়নাঘর বানিয়ে এইভাবে ক্রসফায়ার দিয়ে টিকে থাকা যায় না। হয়তো সাময়িক মনে হচ্ছিল যে হাসিনা দৈত্য দানব, তার কখনোই পরাজয় হবে না। কিন্তু আপনি নিশ্চয়ই ভুলে গেলে চলবে না যে এর আগেও যে দৈত্য দানবের তৈরি হয়েছে, এরশাদ বলেন বা আপনার ৭১-এর সংগ্রাম, ৬৯-এর গণ অভ্যুত্থান, সেনা সমর্থিত ফখরুদ্দিন, মঈনুদ্দিন, সবারই তো পতন হয়েছে। সুতরাং হাসিনার পতন কেন হবে না? সময় লেগেছে, কিন্তু হাসিনার তো পতন হবে এটা সবাই মানে চিন্তা করতো। অন্যথায় বিএনপি নির্বাচনে চলে যেত, জামাত যেত, অন্যরা সবাই যেত। সবাই যখন মনে করতো যে হাসিনা তো মানে এমন দানব হয়ে গেছে, তার আর পতন হবে না। সুতরাং এই দানবের এটা মেনে আমাদের এই বাংলাদেশে বেঁচে থাকতে হবে না। আমার কাছে মনে হয় সবাই সেই পতন হবে সেই চিন্তা, সেই বিশ্বাস, সেই আস্থার জায়গাটা মানুষের মধ্যে ছিল, আমার মধ্যেও ছিল। অন্যথায় আমি নিজেও তো ছাত্রলীগ করতে পারতাম, আওয়ামী লীগ করতে পারতাম। কারণ যখন আমরা বিশ্ববিদ্যালয়ে পড়েছি তখন আওয়ামী লীগ ক্ষমতায়। তো আমি তখন কেন আওয়ামী লীগে বা ছাত্রলীগে যুক্ত হইনি বলেন? আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2012 সালের ডিসেম্বরে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছি। সেই সময় আওয়ামী লীগের সেই মানে জয় জয়কার না, চাইলে তো ছাত্রলীগের রাজনীতি করে টেন্ডারবাজি, চাঁদাবাজি করে তো ব্যাপক ভালো থাকতে পারতাম। এখনও পর্যন্ত তো আমরা সেই সংগ্রামের মধ্যেই জীবন অতিবাহিত করছি, এখনও পর্যন্ত সেই মানে প্রতিবাদের মধ্যেই রয়েছি, সংগ্রাম করে যাচ্ছি। অর্থাৎ যারা সংগ্রামী, যারা বিপ্লবী, যারা স্বপ্ন দেখতে জানে, তারা কোনো কিছুর কাছে মাথা নোয়ায় না। ঠিক একইভাবে ভাই যেটি বললেন আমাদের কথা যে গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট আমরা তৈরি করেছি, আমি বলবো না, গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট যেমনিভাবে তৈরি করেছি গণ অভ্যুত্থানও আমরা ঘটিয়েছি। আমরা বলতে শুধু আমরা না, পুরো বাংলাদেশের মানুষ মিলে সেই অভ্যুত্থানে আমরা ছিলাম, সেই অভ্যুত্থানে আমরা অংশ নিয়েছি, আমরা নেতৃত্ব দিয়েছি, আমরা প্রেক্ষাপট তৈরি করেছি। 18 সালের কোটা সংস্কার আন্দোলন এই বাংলাদেশে না হলে এদেশে কোনো গণ অভ্যুত্থান হতো না। এটা তো ইমরান ভাই আপনি স্বীকার করেন। সেইখান থেকেই তো আবার 24-এর কোটা সংস্কার আন্দোলন, কারণ ওই যে আমরা একটি সফল আন্দোলন করলাম, সেই আন্দোলনে হাসিনা কিন্তু আমাদের কাছে মাথা নত করে। যখন হাসিনার ফ্যাসিবাদতন্ত্র জয় জয়কার, মানে কেউ তাকে নামাইতে পারে না, তার বিরুদ্ধে কথা বললেই গুম হইতে হয়, তার বিরুদ্ধে প্রতিবাদ করলেই খুন হইতে হয়, তার বিরুদ্ধে প্রতিবাদ করলেই জেলে যেতে হয়, তার বিরুদ্ধে লিখলেই বিদেশে চলে যেতে হয়, পালিয়ে যেতে হয়। অনেকে নির্বাসিত হয়েছে না তার বিরুদ্ধে কথা বলে। আর সেই সময় হাসিনাকে জাতীয় সংসদে দাঁড়িয়ে বলতে হয়েছে যে আর কোটা থাকবে না, এবং সেই বক্তব্য আমরা দিয়েছিলাম যে হাসিনাকে, আমার স্পষ্ট এখনও মনে আছে, আমি নিজে বক্তব্য দিয়েছিলাম যে হাসিনা যতক্ষণ না পর্যন্ত জাতীয় সংসদে দাঁড়িয়ে ভাষণ দিবে
কোটা সংস্কার করা হবে ততক্ষণ পর্যন্ত রাজপথ থেকে আমরা সরে যাব না, কথা রেখেছি। দ্বিতীয়ত, যখন আমরা দেখলাম হাসিনা আমাদের সাথে প্রতারণা করলো, তখন কিন্তু আবার আমরা ঘোষণা দিয়েছি। আমি নিজে লাইভে এসে বলেছিলাম যে এইটা কি তার বাপের রাষ্ট্র? এই যে তার বাপের রাষ্ট্র, এই স্লোগান তো 24-এ শুরু হয়েছে, সেই বক্তব্য আমি 18 সাল দিয়েছি, আমি রাশেদ খান দিয়েছি। এরপর আমার নামে ওই সময়কার ছাত্রলীগের সহসভাপতি ছিল, সিনিয়র সহসভাপতি আল নাহিয়ান খান জয়, পরবর্তীতে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি, এরপরে সভাপতি হয়েছে। তো আমার নামে সাইবার সিকিউরিটি আইনে মামলা হলো, আমাকে 15 দিন টানা রিমান্ডে নির্যাতন করলো, শারীরিক মানসিক। আমাকে ধরার সাথে সাথে এডিসি ইস্তিয়াক আবার ওই গ্রেপ্তার হয়েছে সে এই অভ্যুত্থানের সময়, মানে অভ্যুত্থানের পরে। আমি তার নামে মামলাও করেছি। আমার হাত বেঁধে, চোখ বেঁধে, আমার মুখের মধ্যে গামছা ঢুকিয়ে আমাকে পুলিশের যে আপনার লাঠি সেটা দিয়ে অমানসিক নির্যাতন করলো। আমার আঙুল ফেটে রক্ত ফ্লোরে পড়লো, আমার সামনে টিস্যু দিয়ে সেটি মুছলো। আমি যতবার দাঁড়াচ্ছি আমি যতবার দাঁড়াতে পারতেছি না, মানে আমাকে বলতেছে দাঁড়াইতে হবে, এই অবস্থায় আমি যতবার পড়ে যাচ্ছি আমার উপর ততবার নির্যাতন করেছে। আমার মানে বলার মতো না, এই দৃশ্যগুলো যখন চোখের সামনে ভাসে আমি আসলে সহ্য করতে পারি না। হাসিনার অত্যাচার এত জঘন্য ছিল, এতটা অমানবিক ছিল। আমি তো আমার জায়গা থেকে সেটা উপলব্ধি করেছি যে হাসিনা আমারে ধরে পিটাইলো, আমি তার অধীনে নির্বাচনে গিয়ে এমপি হব, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে বেঁচে থাকবো, আর যদি আল্লাহ বাঁচিয়ে না রাখে মারা যাব, সেই চিন্তা আমাদের মধ্যে ছিল। সুতরাং আজকে দেখেন আরেকটা জিনিস খুব দুঃখ লাগে যে আমাদের এই অভ্যুত্থানের নায়করা 18 সালে যে আমরা কোটা সংস্কার আন্দোলন করেছি এটা স্বীকার করে না। ইমরান ভাই একজন সাংবাদিক, আপনি একজন সাংবাদিক, আপনারা মনে রেখেছেন যে বাংলাদেশের সেই উত্তাল ঝড় যেটা 8 এপ্রিল আমরা সৃষ্টি করেছিলাম, ওই সময় নারীরা গেট ভেঙে রাস্তায় নেমে আসে। হাসিনা কি বলেছিল? আমার ঘুম আসে নাই, মানে আতঙ্কিত। ওই সময় যদি দলগুলো আমাদের সাথে নেমে আসতো, বিশ্বাস করেন হাসিনার ওই দিনই পতন হয়। দলগুলো নামে নাই। আর আমরা 24 সালে কি করেছি? আমাদের ওই অভিজ্ঞতার জায়গা থেকে আমরা দলগুলোর সাথে এবং যারা সমন্বয়ক বা যারা ছাত্র নেতৃবৃন্দ ছিল, যেহেতু একসময় তারা আমাদের সাথে রাজনীতি করেছে, 18 সালের কোটা সংস্কার আন্দোলন করেছে, আমাদের সাথে ডাকসু নির্বাচন করেছে, একটা সম্পর্ক তাদের সাথে ছিল। পাশাপাশি আমরা যুগপৎ আন্দোলন করেছি একসাথে, বিএনপি সহ অন্য দলগুলো। মাঝখানে যে সেতু বন্ধনের ভূমিকা, সেটা কিন্তু গণ অধিকার পরিষদ সেই দায়িত্ব পালন করেছে। কারণ গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ সেই 18 সালের কোটা সংস্কার আন্দোলনের সংগঠক। অর্থাৎ 24 সালে যে ইতিহাস অনেকে জানে না, দেখেন সবসময় সব খেলোয়াড় সামনে আসে না, কিছু মেকানিজম পিছন থেকে করতে হয়। এবং আমরা কিন্তু যেমনিভাবে পিছন থেকে পরিকল্পনা করেছি, তাদের সাথে কথা বলেছি, আমরা এমনকি সমন্বয়কদের ছাত্র নেতৃবৃন্দকে এটিও বলেছি যে তোমাদের সামনে আল্লাহ একটি সুযোগ দিয়েছে, এই আন্দোলনকে কাজে লাগাও। এই আন্দোলনকে শুধুমাত্র কোটা সংস্কার আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ না রেখে এই আন্দোলনকে কিভাবে জাতি মুক্তির আন্দোলনে রূপান্তরিত করা যায় সেই চিন্তা করো, প্রয়োজনে আমরা আমাদের জায়গা থেকে সহযোগিতা করব। তাদেরকে এই কথা আমরা আগেই বলে রেখেছিলাম। তারা আমাদেরকে বলেছিল না আমরা শুধু কোটা সংস্কার আন্দোলন করতে চাই। আমি কি এই টকশোতে মিথ্যা বলতেছি? আমি চ্যালেঞ্জ করে বলতেছি। এই কথাগুলো আমরা তাদের বলেছিলাম। যখন হত্যা শুরু হয়, যখন এইভাবে লাঞ্ছনার ঘটনা ঘটে, যখন তুলে নিয়ে যায়, তখন তাদের পক্ষ থেকে আমাদের বলা হয় ভাই এইবার দলগুলোকে বলেন নেমে যেতে। দলগুলো তখন নেমেছে, আপনাকে এটা বিশ্বাস করতেই হবে। যখন সারা বাংলাদেশে আন্দোলনটা বন্ধ হয়ে গেছে, যখন আতঙ্ক, যখন মানুষ ভয়ের মধ্যে, তখন কতিপয় শিক্ষার্থী স্লোগান দেওয়া শুরু করেছিল তুমি কে আমি কে, সমন্বয়ক। তখন কিন্তু নামধারী সমন্বয়ক মাঠে ছিল না, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। আপনি নিজেও দেখেছেন তখন কিন্তু অল্প কয়েকজন শিক্ষার্থী। এবং হাইকোর্টের সামনে যে আন্দোলনটা হয় সেদিন আপনি দেখবেন যে হাইকোর্ট থেকে আপনার কিছু আইনজীবী বের হয়ে আসে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিছু শিক্ষক বের হয়ে আসে। এইটাও একটা পরিকল্পনার অংশ ছিল। আমি আপনাকে বলতেছি ওই সময় আলোচনা হয় এরকম যে এখন যেহেতু কেউ নামতে পারতেছে না, এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কামরুল হাসানের নেতৃত্বে শিক্ষকরা বেরিয়ে আসে। না, ওই দিন লুৎফর স্যার, বিএনপি পন্থী শিক্ষকরা ম্যাক্সিমাম ছিল এবং বিএনপি পন্থী আইনজীবীরা ম্যাক্সিমাম ছিল। আমি ওইটাই বলতেছি, ওবায়দ স্যার, লুৎফর স্যার ছিল, তারাও ছিল, ঠিক আছে, কিন্তু বিএনপি পন্থী শিক্ষকরা আর বিএনপি পন্থী আইনজীবীরা ছিল, জামাতপন্থী আপনার আইনজীবীরাও ছিল, অন্যরাও ছিল, বামপন্থীরাও ছিল, কিন্তু এটাও একটা পরিকল্পনার অংশ ছিল। আমি সেটাই বলতেছি। এরপরে যখন আবার ছাত্ররা বের হয়ে আসলো, তখন তো পলিটিক্যাল ফাইটটা দিতে হয়েছে, কারণ আন্দোলনটা স্থবির হয়ে গেছে। মাঝখানেও তো বিভিন্ন পলিটিক্যাল ফাইটটা দিতে হয়েছে। তখন এটা কয় তারিখে ছিল? এটা ছিল সম্ভবত 17 না 18। এটা এই আইনজীবীদের 31 জুলাই। হ্যাঁ, আমি একটা হিস্ট্রি লিখতেছি তো আমার এই জন্য এটা মনে আছে। আমরা ছোট্ট একটা বিরতিতে যাব। আমি এই আলোচনাটা নিয়ে আবার আসবো। ইমরান আনসারী,
আপনারা নিশ্চয়ই না, আমাকে সেখান একটু থেকে শেষ করতে অবজার্ভ দিবেন, করছেন। আমি আর 2 মিনিটে এই হিস্ট্রিটা শেষ করি। আচ্ছা ঠিক আছে। তো যেটি বলছিলাম, দেখেন এরপরে ছাত্র সমন্বয়করা বের হয়ে আসলো, তখন তো সারা দেশে আতঙ্ক না, যে গ্রেপ্তার হত্যা, তখন মোটামুটি আমার যেটি মনে হয় প্রায় 1200-1300 মানুষের মনে হয় খুন করে ফেলিয়েছে, মারা গেছে না। তো এই পরিস্থিতিতে মানুষ ভয় পায়, তখন দলগুলো সিদ্ধান্ত নিল যে এইবার আমাদের শেষ লড়াই, আমরা এতদিন পরাজিত হয়েছি, সাধারণ মানুষ সম্পৃক্ত হয়েছে, আমরা দলগুলো যদি এইবার না নামি তাহলে এই সাধারণ মানুষের সাথে, শহীদের সাথে বেইমানি করা হবে, প্রয়োজনে আমরাও জীবন দেব, তবু হাসিনার বিরুদ্ধে শেষ লড়াইটা করব। এই যে মাঠ তৈরি করা, এই কাজটা কিন্তু আবার গণ অধিকার পরিষদকে বিভিন্ন দলের সাথে আলোচনা করে, ছাত্র নেতৃবৃন্দের সাথে আলোচনা করে এটা করতে হয়েছে। নুরুল হক নূর তো আর এমনি জেলে যায়নি, এমনি এমনি কাউকে জেলে নেয়। দেখেন আমি একদিন নুরুল হক নূরের হোয়াটসঅ্যাপ, মানে দুঃখিত হোয়াটসঅ্যাপ না, তার আইফোনটা সে নিজেও ভুলে গিয়েছিল, হঠাৎ করে দেখালো একজন মানে খুব সিনিয়র সাংবাদিকের সাথে আমি এবং সে সাক্ষাৎ করতে গিয়েছিলাম, দেখালো যে ভাই ওই সময় মানুষকে, শিক্ষার্থীদেরকে এরকম মেসেজ দিয়েছিলাম যে এখন ইন্টারনেট বন্ধ, তোমরা এখন নেমে যাও, হাসিনা ভয় দেখাচ্ছে, এই ভয়ের কাছে মাথা নত করা যাবে না। এগুলো তো অবশ্যই গোয়েন্দা সংস্থা তারা এটা পেয়েছে, না পেলে তো নূরকে ধরতো না। এরকম দেখেন যে আমির খসরু মাহমুদ চৌধুরীকে ধরলো, জামাতের নেতাদেরকে ধরলো, অন্যান্য দলের নেতাদেরকে ধরলো, এবি পার্টির মঞ্জু ভাইকে ধরলো। কেন ধরলো? কারণ প্রত্যেকে কিন্তু এবার তার শেষ ফাইটটা দিয়েছে। আমি সেই জন্যই বলতেছি যে এই আন্দোলনে শুধুমাত্র সাধারণ মানুষ না, যখন আন্দোলনটা শেষের দিকে তখন রাজনৈতিক দলগুলো সাধারণ মানুষকে সাথে নিয়ে সর্বশেষ ফাইটটা দিয়েছে। যেটা আমি বলি, যেটা আসলে আমাদের এই যে অযোগ্য কতিপয় উপদেষ্টা অস্বীকার করে যে 53 বছর ধরে দলগুলো কিছু করতে পারে নাই, তারা যদি হাসিনার সময়ে আমরা এই বিষয়ে আসবো, 53 দিন রাজপথে নামতো, 53 দিন হাসিনার সময় রাজপথে নামতো, তাহলে হাসিনা কোনোভাবেই ক্ষমতায় থাকতে পারতো না। আমরা একটা বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, মাত্র 1 মিনিটের বিরতিতে যাচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। রাশেদ, আপনি বলছিলেন যে এই গণ অভ্যুত্থানের পেছনের বিষয়গুলো বলছিলেন। একটা গণ অভ্যুত্থানে অবশ্যই যে নেতৃত্ব দিচ্ছিল, আমরা তখন সেই জায়গাটিকে, আপনার মনে আছে ইমরান আনসারি, আপনার কাছে যাই, আপনি যখন আপনারা নিশ্চয়ই দেখছেন যে নাহিদ, সার্জিস, হাসনাত এরা কথা বলছে, নাহিদ একটার পর একটা কর্মসূচি দিচ্ছে, এবং এই যে আবু সাঈদের যে 2 হাত প্রসারিত করা সেই ছবি, এই ছবিটি দেখার পরে আপনাদের ওই সময় কি কি চিন্তা এসেছিল যে একটি ছেলে পুলিশের গুলির সামনে, পুলিশের বন্দুকের সামনে, শত শত পুলিশের বন্দুকের সামনে, তার পেছন থেকে সবাই দৌড়ে পালিয়েছে কিন্তু সে দাঁড়িয়ে আছে, সেই জায়গাটিকে আপনি কিভাবে, বা আপনি কি কখনো ওই আমেরিকায় কাউকে, সেখানকার আমেরিকানদের কাউকে দেখিয়েছেন কিনা যে আমার দেশে এইভাবে আন্দোলন হয়? দেখুন, আমি আমার পরিবারে আলোচনা করেছি আমার ওয়াইফের সাথে। আমার ভাই এবং আমার বোন যেহেতু সরকারি চাকরি করে, আমি 2018 সালের পরে আমি যে ঘটনাটি বললাম যে আমি নিজেকে ফেসবুক বা জার্নালিজম, অ্যাক্টিভিজম থেকে আস্তে আস্তে নিজেকে সরিয়ে নেই। কেন? ভয়ে, আমার পরিবারকে রক্ষার জন্য। যখন আবু সাঈদ মারা গেল পুলিশের গুলিতে, তখন আমি আমার ওয়াইফ, আমার 2 বাচ্চা আছে, তাদের সামনে আমি বলছিলাম যে যে রাষ্ট্র তার নাগরিককে দিনে দুপুরে ব্লাইন্ড স্পটে বুক পেতে দেওয়ার কারণে গুলি করে হত্যা করতে পারে, সেই রাষ্ট্রের সরকারের আর কোনো নৈতিক ভিত্তি নেই। আমি তোমাদের অনুমতি চাচ্ছি যে এই মুভমেন্টে আমি আজকে থেকে সংযুক্ত হলাম, এবং সেই ছবি আমি ইমিডিয়েটলি আমার কম্পিউটারের থেকে আমি ডাউনলোড করে আমি পোস্টার ছাপিয়ে আমি রাজপথে নামা শুরু করলাম। এবং প্রথমেই টাইম স্কোয়ারে সমাবেশ হয়নি, এর আগে আমার জ্যামাইকা এলাকায় আমি একটা বক্তব্য দিয়েছি, এবং সেখানে একটা গাইডলাইন আমি দিয়েছি যে প্রবাসীরা কিভাবে মুভমেন্টটা করবে। গাইডলাইন নাম্বার 1 ছিল যে রেমিটেন্স পাঠানো যাবে না, ইউটিউবে আছে। 2 নম্বর কাজ হচ্ছে যে হাউস ফরেন রিলেশন কমিটির চেয়ারম্যান হলো গ্রেগরি মিক্স, আমরা গ্রেগরি মিক্সের কার্যালয়
ঘেরাও করব। যে বাইডেন প্রশাসন বলেছিল তারা গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করবে, আজকে গণতন্ত্র পুনরুদ্ধার তো তারা করছেই না, যেখানে শত শত নিরীহ ছাত্রদেরকে হত্যা করা হচ্ছে তারা কোনো ধরনের কোনো উদ্যোগ নিচ্ছে না একটা পার্টনার কান্ট্রি হিসাবে। আমার তৃতীয় পয়েন্ট ছিল যে আমরা যতদিন পর্যন্ত এই হত্যাকাণ্ডের সুরাও না হবে, শেখ হাসিনা না যাবে, ততদিন পর্যন্ত প্রবাসীরা আমরা আন্দোলন চালিয়ে যাবে। 3টি পয়েন্টে আমরা আন্দোলন করেছিলাম। তো এই বোধ থেকে শুধু আমি নেমেছি আমি এটা বললে হবে না, আমি তো আপনাকে বলেছি যে কি পরিমাণ মানুষ রাস্তায় নেমেছে নিউ ইয়র্কের, তখন পাড়ায় মহল্লায় বাংলাদেশি স্টাইলে মিছিল হতো। এখনও আপনি জ্যাকসন হাইট, জ্যামাইকা এলাকায় যদি আপনি যান বাংলাদেশি অধ্যুষিত নিউ ইয়র্ক বা ব্রুকলিনে যান, ওয়ালে ওয়ালে এই আমি কে তুমি কে রাজাকার রাজাকার ওই স্লোগান লেখা আছে, আমি আপনাকে দেখাইতে পারবো। দেশটা তোমার বাপের না। বাংলা ভালো করে ওরা লিখতে পারে না, কিন্তু লিখেছে ওখানে বাংলাদেশিরা। এটা একটা অভূতপূর্ণ। এবং বিশেষ করে তখন বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল, তখন আমরা একটা সিদ্ধান্ত নিলাম, নিয়ে আমরা বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট এবং টিচাররা একটা বিবৃতি দিলাম, বাংলাদেশে সেটা কিন্তু প্রচারিত হয়েছে। তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্রের 39টি ইউনিভার্সিটিতে এট এ টাইম মোমবাতি প্রজ্বলন করে মুক্তির মন্দির সুপানো তোলে, কত প্রাণ হলো বলিদান, লেখার হবে অশ্রু জলে। এই ছাত্ররা কিন্তু ক্যাম্পাস বন্ধ ছিল, তারা ক্যাম্পাসে গিয়ে দাঁড়িয়ে, যেখানে প্রত্যেকটা ক্যাম্পাসের কিন্তু একটা প্রতিবাদ বা একটা সোশ্যাল মুভমেন্টের একটা জায়গা আছে, সেই জায়গায় কিন্তু তারা সেখানে বসেছিল। এবং এগুলো করার কারণে কি হয়েছে, আন্তর্জাতিক স্টেক হোল্ডারগুলো, নিউ ইয়র্ক সিটির মেয়র বাধ্য হলেন স্টেটমেন্ট দেওয়ার জন্য। সেখানে আপনার সিনেটর কংগ্রেসম্যানরা উপর্যুপরি তাদের টুইটে বাংলাদেশ নিয়ে কনসার্ন জানাতে থাকলেন। এবং সেখানে আমরা একটা ক্যাম্পেইন শুরু করলাম যাতে স্টার্লিং অবমুক্ত করে দেওয়া হয়। স্টার্লিংয়ের সুযোগ সুবিধা, ইন্টারনেট যেহেতু বন্ধ হয়ে গিয়েছিল, তখন আমরা মনে করলাম এটা একটা সমাধান হতে পারে, যে সেখানে যদি স্টার্লিং বাংলাদেশে চালু হয় তাহলে মনে হয় আমরা এই জিনিসটা ওভারকাম করতে পারবো। এবং সেখানে আরেকটি টেকনিক, আমি জানি না এটা কোন গ্রুপের কাছ থেকে এসেছিল, যে বাংলাদেশের যে ঘটনাবলী স্যাটেলাইটের মাধ্যমে মনিটর করা হচ্ছে, এই জিনিসটা একটি ক্যাম্পেইনের মাধ্যমে আমরা ছড়িয়ে দিয়েছিলাম, কিন্তু এটা কে শুরু করেছিলেন আমি জানি না। তো এমনিভাবে কিন্তু প্রান্ত থেকে প্রান্তরে মানুষরা কিন্তু সেদিন সাড়া দিয়েছিল, মানুষরা সেদিন উদ্বিগ্নতা প্রকাশ করেছিল তাদের জীবন। ছবিটি দেখাতে পারবো কিনা, এটা আমাদের পর্দায় দেখানো যাচ্ছে না। এটা ন্যাশনাল জিওগ্রাফিকের একটা ছবি, এবং এটি নিউ ইয়র্ক সিটিতে সম্ভবত বাংলাদেশিরাই এঁকেছিল, যে স্বাধীনতা পাশে চাইনিজ ভাষায় লেখা, নিচে ইংলিশে লেখা। এবং এই ছবিটি ন্যাশনাল জিওগ্রাফিকের মানে 1 তারিখে, অর্থাৎ আজকে 2 দিন আগে, তারা এই জুলাই অভ্যুত্থানকে সামনে রেখে তারা তাদের পেজে প্রোফাইল পিকচার করেছে। আমি এখন ইন্টারনেট সংযোগের কারণে আমি দেখাতে পারলাম, দ্য সিটি অফ 700 ল্যাঙ্গুয়েজ এই নাম দিয়ে। এবং ইন্টারেস্টিংলি এই প্রথম যখন আমরা টাইম স্কোয়ারে, নিউ ইয়র্কের একটা গ্রাফিতি, নিউ ইয়র্কে যখন আমরা প্রথম করি, পরবর্তী সমাবেশগুলো কিন্তু আর আমরা করা লাগে নাই। প্রতিদিন বিকেলেই মানুষ ওইখানে যে টাইম স্কোয়ারে হাজির হতো, এই প্ল্যাকার্ড নিয়ে সবাই কিন্তু দাঁড়িয়ে যেত। তখন কিন্তু জাতিসংঘের সামনেও আমরা প্রসেশন করেছি, সেই প্রসেশনগুলোতে বিদেশিরা সাদা হোয়াইট রো কিন্তু এই ছবি নিয়ে, গ্রাফিতি নিয়ে কিন্তু সেখানে হাজির হয়েছিল। তো আমি মনে করি যে মানুষ যারা সেদিন নেমেছিল, এই আন্দোলন যদি ব্যর্থ হতো, তাদের প্রত্যেকটি ফ্যামিলি আক্রান্ত হতো, তাদের প্রত্যেকটি ফ্যামিলি বাংলাদেশে এফেক্টেড হতো, তাদের জীবন তছনছ করে দেওয়া হতো। কিন্তু মানুষ সেই ভয়কে উপেক্ষা করে সেদিন রাস্তায় নেমেছিল বলেই আজকে এই অভ্যুত্থান সফল হয়েছে। এই অভ্যুত্থান 4-5 জন লোক করেছে যদি এটা আমরা দাবি করি, তাহলে ইনজাস্টিস হবে আমি মনে করি। আমি রাশেদের কাছে আবার আসতে চাই। রাশেদ, আপনি বলছিলেন আমরা আজকের যে বিষয়গুলো, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো হয়তো শেষ পার্টে। আমি আবারও আপনার কাছে আসতে চাই। ঠিক যেই মুহূর্তে আপনার মনে আছে যে 6 তারিখে এই সমাবেশ ডেকেছিল এবং সেটিকে এগিয়ে আনা হয়েছিল 5 তারিখে, আমি যতটুকু জানি এইটার পেছনে রাজনৈতিক দলগুলোর এক ধরনের বক্তব্য ছিল যে না, 6 তারিখে না, এটা 5 তারিখেই করতে হবে। এই জায়গা থেকে আপনার কি তথ্য মনে পড়ে? আমি তো যতটুকু জানি যে গণ অধিকার পরিষদ সেখানে এক ধরনের লিয়াজো করছিল এবং আরও কয়েকটি দলও লিয়াজো করছিল। না দেখেন, আসলে ওই সময়কার যে আন্দোলন, ওই সময় আসলে গ্যাপ দেওয়ার কোনো সুযোগ ছিল না, যে কারণে যারা আন্দোলনের নেতৃত্বের জায়গায় তাদের সাথে অনেকে কথা বলেছে, যেটি আসলে বিভিন্ন গণমাধ্যমে এসেছে,
সামাজিক হ্যান্ডেলেও এসেছে যে গ্যাপ দেওয়ার সুযোগ নাই, কারণ লড়াইয়ের মাঝখানে আসলে গ্যাপ দেওয়া যায় না। তো সেই জায়গায় আমার মনে হয় যে যেখান থেকে যে বিষয়টা আসুক না কেন, এই সিদ্ধান্তটা সঠিক ছিল যে 6-9-5 এটা খুব ভালো একটা সিদ্ধান্ত ছিল। এবং এই সিদ্ধান্ত আসলো তখন বাস্তবায়ন করার তো বিষয় আসলো। আমি একটা ঘটনা যদি আপনাকে বলি, আমার যতটুকু মনে পড়ে, আমি আসলে ওই সময় তো সবাই জেলে মোটামুটি বাংলাদেশের যারা নেতৃত্ব স্থানীয়, আবার আমরা যারা আছি আমরাও এক ধরনের ওপেন কাজ করতে পারছেন না, গ্রেপ্তার আতঙ্কে, যেখানে পুলিশ দেখবে সেখানে তো আমাদেরকে অ্যারেস্ট করবে আগে, বা দেখা যাচ্ছে মিছিল থেকে অ্যারেস্ট করলো না, আসার সময় অ্যারেস্ট করলো। তো যাই হোক, অনেক বিষয় তো ছিল আসলে, আন্দোলনের তো অনেক কৌশল থাকে। তো আমি আসলে ওই সময় বিএনপির একজন স্থায়ী কমিটির নেতা সালাউদ্দিন ভাইয়ের সাথে কথা বলছিলাম, যতটুকু আমার মনে আছে আমি বলি। তিনি বলছিলেন যে আগামীকালকের কারফিউ ভাঙতেই হবে, মানুষ যদি আগামীকাল নেমে আসে তাহলে আগামীকাল একটা বিস্ফোরণ হয়ে যাবে, আগামীকাল যদি কারফিউ না ভাঙা যায় তাহলে হাসিনার আর পতন ঘটবে না। তো আমি সকালবেলা উঠেই, মানে ঘুম তো আসলে ওই সময় হয় না, সকালবেলা উঠেই আসলে জানার চেষ্টা করতেছি কোথায় কি হচ্ছে। তো একটা লাইভ সামনে আসলো, তো সেখানে আসলে ছাত্র ফেডারেশনের নেতা আরমান লাইভ করতেছে যে রাজু ভাস্কর্যে না, শহীদ মিনারে সেখানে কিছু শিক্ষার্থী জড়ো হয়েছে, পুলিশ ফায়ারিং শুরু করেছে। তো এরপরে আর কি কোথাও আন্দোলন শুরু হয়নি। পরে আপনি নিশ্চয়ই দেখেছেন যে দলগুলো কিন্তু তখন, ছাত্রলীগ কিন্তু জড়ো হচ্ছে আপনার ইয়েতে, আপনার পিজি হাসপাতালের মধ্যে, দলগুলো বিভিন্ন অলিগলি থেকে মিছিল নিয়ে আসছে, এয়ারপোর্ট থেকে লাখ লাখ মানুষ জড়ো হয়ে গেছে। আচ্ছা আপনি বলেন তো যে হঠাৎ করে সকালবেলা লাখ লাখ সাধারণ মানুষ কি এইভাবে সংগঠিতভাবে জড়ো হইতে পারে? এই প্রশ্ন কে কখনো করেছে? ইমরান ভাই, আপনি তো সাংবাদিক, হঠাৎ করে কি লাখ লাখ মানুষ যে যার ঘর থেকে বের হতে পারে? এটা একটা সংগঠিত আন্দোলন ছিল। আমি আগেই বলেছি, হ্যাঁ সাধারণ মানুষ নেমেছে, তাদেরকে অবশ্যই তাদের ত্যাগ, তাদের যে ভূমিকা সেটা স্বীকার করতে হবে। কিন্তু এই যে দলগুলো কিন্তু আবার পলিটিক্যাল ফাইটটা দিয়েছে, স্ট্র্যাটেজিক ডেভেলপমেন্ট যেটাকে বলে, তাদের জীবনের শেষ লড়াই। আপনিই বলেন, হাসিনা টিকে গেলে কোনো রাজনীতিবিদ ঘরে ঘুমাইতে পারতো, থাকতে পারতো? আমাদের আমি তখন আমি জানি না, আমি এখানে টকশোর সঞ্চালক, তারপরও সেই সময় আমিও আমার নিউজ রুমে, আমি আর একটি টেলিভিশনে কাজ করি, নিউজ রুমে কথা হচ্ছিল যে 11টা পর্যন্ত বা 11:30 পর্যন্ত পুরো রাস্তা ছিল খালি, একদম শুনশান নীরবতা। বিষয়টা যেন এমন ছিল যে ঝড়ের আগে একটা স্থবির পরিস্থিতি ছিল। এবং আপনারা জানেন কি না যে এয়ারপোর্ট থেকে যেই জনতার ঢল আসছিল, সেগুলো তো আপনারা অন্তত বাংলাভিশন, এনটিভি সহ আরও বেশ কয়েকটি টেলিভিশনে লাইভ দেখেছেন। তার মানে ওই টেলিভিশনগুলোর ক্যামেরা ওইখানে আগে গিয়েছে, তার মানে ওই রিপোর্টার বা ওই টেলিভিশনগুলো ক্যামেরা মোতায়েন করার সিদ্ধান্ত আগে নিয়েছে। এই মুভমেন্টের স্ট্র্যাটেজিক কমিউনিকেশনে তারা ছিল। অর্থাৎ গণমাধ্যমের যে ভেতরে ভেতরে এখানে কাজ, আমি বোঝাতে পারছি কিনা, যে আপনারা তো সেই সময় লাইভ, তা নাহলে যেখানে পুলিশ এইভাবে মুভমেন্টে আছে, বনানীর ব্রিজটার উপরে ক্যামেরা রাখতে হবে, বাংলাভিশনে ছিল, এনটিভির ছিল, আমাদের ছিল, তারপর কুড়িলের এখানে ক্যামেরা রাখতে হবে। এটা কিভাবে গণমাধ্যম বের করেছিল? এটা সব আমি মনে করি আপনি তো করেছেন। আমরা যে কোনো মুভমেন্টে, যেমন বাইতুল মোকাররমের পেছনের যে ওভারব্রিজ, সেখানে আমরা ক্যামেরা রাখি। এটা দুটো কারণ হয়েছে। একটা হলো হিউম্যান ইন্টেলিজেন্স, কারণ যখন কোনো ধরনের আপরাইজিং হয় টেলিভিশন চ্যানেলগুলোর প্রস্তুতি থাকে যে আমরা কোথায় কোথায় না, কিন্তু সব টেলিভিশন কিন্তু প্রস্তুতি নেয়নি তখন, সবাই নেবে না, সবার সাথে কিন্তু ওই বিশ্বাসযোগ্যতা সবাই রাখবে না। একজন জার্নালিস্টের কিন্তু সোর্স আছে প্রত্যেকটা দলে। এখন সেই যারা মুভমেন্টটা ছিল তারা জানে কার কাছে ইনফরমেশনটা দিতে হবে। এই যে আপনার ধরেন যে 9 দফার যে দিল, এটা কি সব সাংবাদিকের কাছে এই ছাত্ররা দিয়েছিল না বিশ্বস্ত কিছু কিছু সাংবাদিকের কাছে দিয়েছিল, তারা বিশ্বাস করেছে এটা পৌঁছানো হবে। তো এমনিভাবে এই গণমাধ্যমও তার পক্ষ থেকে স্ট্র্যাটেজিক কমিউনিকেশনের জায়গায় এসেছে। আবার যারা আন্দোলনটি করছিলেন, আন্দোলনটিকে সফল করবার জন্য কোন কোন পয়েন্টে লোক নামালে পরে আন্দোলনটি স্পার্ক করবে, এটা সফলতা আসবে, এটা কিন্তু খুব সিস্টেমেটিক্যালি তারা থিঙ্ক করে করে কিন্তু আপনার সেখানে তারা দিয়েছেন। এটা আমি
আমার অবজারভার হিসেবে না, এটা এটা ভাই যেটা বলতে চাচ্ছে আমি বলি একটু, যদি আপনি আমাকে জি, সুযোগ দেন। জি, জি, দেখেন, গণমাধ্যমের মধ্যেও তো যারা নিপীড়িত, নির্যাতিত জনগণের পক্ষে সাংবাদিক ছিল, জি, তাই না? মনে করেন যে মালিক পক্ষ চায়নি, কিন্তু সাংবাদিকদের মধ্যে একটি অংশ তারা কিন্তু মালিক পক্ষের সাথে আলোচনা ছাড়াই তারা নিজেরা সিদ্ধান্ত নিয়েছে বা তাদের একটা কমিউনিকেশন আছে, তারা আগেই কিন্তু সেখানে চলে গিয়েছে। অর্থাৎ যে লড়াইটা হয়েছে, আমি আসলে এই লড়াইটা তো আমরা সবাই দেখেছি। দেখেন, এই লড়াই আসলে মানে যদি আপনি এই লড়াইটাকে আপনি 100 ভাগে ভাগ করেন, তাহলে আমার মনে হয় যে প্রত্যেকটা জায়গা থেকে সমান পরিমাণ লড়াইয়ে ফাইট এসেছে, সবাই সমানভাবে অংশ নিয়েছে। মনে করেন যে 100 জন খেলোয়াড়, 90 জন অংশ নিল আর একজন নিল না, ওই একজনের কারণে কিন্তু খেলাটা আপনি জিততে পারবেন না। ভাই যেটা বলছেন যে সাংবাদিকদের যে ভূমিকা সর্বশেষ, সেই ভূমিকা কিন্তু একদম পারফেক্ট ছিল, সবাই না, কিন্তু এটা যে সকল সাংবাদিকরা এই আলোচনাটা কিন্তু আসছে না, এগুলো আনতে হবে না, এই আলোচনা আসছে না। এখানে আমি বলি সেটা হলো যে সাংবাদিকরা সেটাও এক ধরনের পেশাজীবীর মধ্যে ছিল, যেটা আইনজীবীরা করতে পারেন বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা করতে পারেন। সাংবাদিকতার ওই সময়ে আসলে ওপেনলি সেটি করা সম্ভব ছিল না, কিন্তু যা করা দরকার ছিল তা কিন্তু একটা স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় হয়েছে। মানে যেটাই হোক না কেন, এই অভ্যুত্থানটা আপনি যদি বলেন, এটা আসলে আল্লাহর অশেষ রহমত। আবাবিল পাখির ন্যায় প্রত্যেকটা শ্রেণী পেশা গোষ্ঠীর মানুষ নেমে এসে লড়াইটা করেছে। তবে সেই লড়াইয়ে সবার ভূমিকা আছে। সেই লড়াইয়ে শিল্পী সমাজ বলেন, সাংস্কৃতিক সমাজ বলেন, সাংবাদিক বলেন, আইনজীবী বলেন, রাজনৈতিক কর্মী বলেন, বা ছাত্ররা বলেন, যুবরা বলেন, মা বলেন। দেখেন, আপনি দেখেন একজন মা লেখাপড়া জানে না, সেই মার মধ্যে এই চেতনা জাগ্রত হয়েছে যে এই আন্দোলনে আমাকে কিছু পানি নিয়ে যেতে হবে। দেখেন, আপনি দেখেন না, বড় বড় বোতলে পানি এনে কাঁঠাল ভেঙে খাওয়াচ্ছে, বড় বড় বোতলে পানি এনে ওয়ান টাইম গ্লাসে বা ওই বোতল উঁচু করে খাওয়াচ্ছে। তো কি না হয়েছে মুভমেন্টটা, মানে এটা আসলে আমাদের জন্য খুব সৌভাগ্যের যে আমাদের জীবদ্দশায় এরকম একটা মুভমেন্ট আমরা দেখতে পেরেছি, এবং আমাদের রাজনীতিবিদদের এখান থেকে শিক্ষা নিতে হবে যে আমরা কেউ যাতে আর এরকম হাসিনা না হতে চাই। আবারও একটা বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, আবারও নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। রাশেদ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমরা নতুন একটা ডেভেলপমেন্ট দেখলাম। আমরা এর এতক্ষণ তো আমরা অভ্যুত্থানের স্মরণ করলাম, আমরা একটু রাজনীতির জায়গায় আসতে চাই। নতুন ডেভেলপমেন্ট হলো যে আমরা দেখতে পেলাম যে গণ অধিকার পরিষদ জামাতের সাথে এক ধরনের রাজনৈতিক জোট এবং এটি নির্বাচনের মধ্যে যাবেন, এবং আপনারা যেটা আমরা ঐক্যমত্য কমিশনের মাধ্যমে যেটা জানি যে পিআর পদ্ধতিটি খুবই আলোচনায় এখন। সেই পিআর পদ্ধতিতে জামাতও সায় দিচ্ছে, গণ অধিকার পরিষদও এক ধরনের সমর্থনে আছে। পিআর পদ্ধতি খারাপ না ভালো এই আলোচনায় যাব না, তবে আমি যে আলোচনাটা জানতে চাই যে ঠিক একদমই রিসেন্ট ডেভেলপমেন্ট, যে জামাতের সাথে আপনাদের জোটের বিষয়টি নিয়ে কতটা গুরুত্বপূর্ণভাবে আপনারা এগোচ্ছেন। হ্যাঁ, ধন্যবাদ। দেখেন, গণমাধ্যমে যে খবর এসেছে সেটা সঠিক নয়। জামাতের সাথে আমাদের কোনো নির্বাচনী জোট হয়নি, এ ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি। মূলত জামাতের পক্ষ থেকেই বলা হয়েছিল আমাদের সাথে একটা সৌজন্য সাক্ষাৎ তারা করতে চায়। তো সেটির প্রেক্ষিতে আমাদের দলের একটি প্রতিনিধি সেখানে গিয়েছে, আলোচনা হয়েছে, বসলে তো অনেক ধরনের কথাই হয়। তো জামাতের একজন নেতার কোটেশনে আমি দেখলাম যে সংবাদ এসেছে। তো পরবর্তীতে আমাদের দলের পক্ষ থেকে তাদেরকে জানানো হয়েছে যে এটা পরবর্তীতে তারা এডিটও করেছে বা তারা সংশোধনী দিয়েছে। তো যাই হোক, আমাদের এই মুহূর্তে যে সিদ্ধান্ত, আমরা আলোচনা করে যে সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের দলটাকে সংগঠিত করতে হবে, এবং 300 আসনে আমাদের নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া আছে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য। এখন স্বাভাবিকভাবে আপনার বিএনপির মতন বড় দল, অতীতে তারাও কিন্তু জোট তৈরি করে নির্বাচন করেছে। জামাতও কিন্তু বিএনপির সাথে নির্বাচনে অংশ নিয়েছে, এমনকি 18 সালের নির্বাচনে জামাত কিন্তু ধানের শীষ প্রতীকে ইলেকশন করেছে। ইতিহাস তো বিভিন্ন রকম আছে। এরপরে আপনার অন্যান্য দল বলেন, বামপন্থী দল, তারাও একটা জোট করে ইলেকশন করেছে। অর্থাৎ বাংলাদেশের রাজনীতির জোট এটা খুব স্বাভাবিক একটি ব্যাপার। তো তফসিল ঘোষণা হওয়ার কাছাকাছি সময়ে বা তফসিল ঘোষণা হওয়ার পরে
দলগুলো তখন আসলে সিদ্ধান্ত নিবে। এর আগে কিন্তু অধিকাংশ দলই তারা কিন্তু নিজেদেরকে সংগঠিত আপনারা যদি করছে। 300 আসনে নির্বাচন করেন, আপনারা কি সেই ক্ষেত্রে পিআর পদ্ধতির কথাই ভাববেন কিনা? ওই ঐকমত্য কমিশনে কি আপনারা সেটাই দেখেন, এগোবেন? আমি আপনাকে ক্লিয়ারলি বলেছি যে আমাদের দলের যে পক্ষ থেকে আমাদের সভাপতি নুরুল হক নূর ঐকমত্য কমিশনে গিয়েছেন, বক্তব্য দিয়েছেন। এখন স্বাভাবিকভাবে আমাদের দলের যে একটা প্রস্তাবনা, বিশেষ করে 21 সালে আমাদের দল গঠন করে তখনকার যে আমাদের বক্তব্য, সেই বক্তব্যের আলোকেই কিন্তু এখন বক্তব্য দিচ্ছে। তো যাই হোক, আমরা যেটি মনে করি, দেখেন এই মুহূর্তে নির্বাচনে বিতর্ক থাকবে, খুব স্বাভাবিক। বিভিন্ন দলের বিভিন্ন ধরনের দাবি দেওয়া থাকবে, স্বাভাবিক। কিন্তু আমাদের একটা জায়গায় তো আসতে হবে আলাপ আলোচনার মাধ্যমে। যেমন বিএনপির মতন বড় দল, তারা 10 বছরের সিদ্ধান্তে একমত হয়েছে। এই কথা কিন্তু আমরা 21 সালে বলেছিলাম যে আপনার 2 বারের বেশি আপনার প্রধানমন্ত্রী না হলেই বেটার। কারণ একজন ব্যক্তি যদি 2 বার প্রধানমন্ত্রী হয়, তার জীবনে তো আর কিছু অন্য কেউ সুযোগ পাবে, ওই দলের অন্য কেউ আসুক। তো এই কথাবার্তা কিন্তু আমাদের 21 সালেই বলা। তো আমাদের কথা হলো যে এখন আমাদের সবাইকে স্যাক্রিফাইস করতে হবে। আমি যা বলেছি, আমার যে 21 দফা ছিল, এটা যদি এই ঐকমত্য কমিশন না মানে, আমি ইলেকশন হতে দিব না। বরং সমস্যা কোথায় জানেন? যে এইটা না হলে ইলেকশন হতে দিব না, এইটা না হলে ভোট হতে দিব না, এইটা বরং সমস্যা। এইগুলো যারা করতেছে তারা আসলে কেন করতেছে উই ডোন্ট নো। আমরা আমাদের কথা হলো যে ডায়লগে রিজিড হওয়া যাবে না, সফট হতে হবে। আপনাকে দেশ এবং আমি 30 সেকেন্ডে শেষ করি, আপনাকে দেশ এবং জনগণের স্বার্থে অবশ্যই আপনার সহনশীলতা থাকতে হবে। আমি সর্বশেষ যে কথাটা না বললেই না, দেখেন একটা বক্তব্য কিন্তু আসছিল যে গণহত্যার বিচারের আগে ইলেকশন নয়। গণহত্যার বিচারটা কিন্তু শুরু হয়ে গেছে। আমরা মনে করি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা সরকারকে ধন্যবাদ দিতে হয় যে তারা আজকে হাসিনার 6 বছরে তারা কারাদণ্ড দিয়েছে। তবে দুঃখিত 6 মাসের। তবে এক্ষেত্রে আমাদের যে দাবি, সেটি হলো শুধুমাত্র রায় ঘোষণার মাধ্যমে আবু সাইদ, মুগ্ধ বা অন্যান্য যারা শহীদ হয়েছে, এই 2000 শহীদের তাদেরকে যে হত্যা করা হয়েছে, হত্যার বিচার সম্পূর্ণ করা যাবে না। রায় ঘোষণার পাশাপাশি অবশ্যই হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে। কাদেরকে ফিরিয়ে আনতে হবে? এই গণহত্যার মাস্টারমাইন্ডদের ফিরিয়ে এনে ফাঁসিতে ঝুলাতে যদি পারেন, তাহলে প্রকৃত গণহত্যার বিচারটা হবে। আমি আপনার কাছে খুব সংক্ষেপে জানতে চাই, পিআর পদ্ধতিটি বাংলাদেশের ভোটারদের কাছে খুব একটা প্রচলিত না। আমরা খুবই কম সময় আছে, তারপর আপনি যেহেতু দীর্ঘ সময় নিউ ইয়র্কে কাজ করেছেন এবং ইউরোপের বেশ কয়েকটি দেশে এই পদ্ধতিটি ঠিক এই মুহূর্তে বাংলাদেশের ভোটারের জন্য কতটা সুবিধাজনক হবে? আমি মনে করি ভোটারের জন্য এটা সুবিধাজনক কিছু হবে না। এটা যে রাজনৈতিক দলগুলো আছে, ছোট ছোট রাজনৈতিক দলগুলো আছে, তাদের জন্য সুবিধা পাইয়ে দিবে। কারণ ছোট দলগুলো ধরেন যে কারো 12% ভোট আছে, কারো 7% ভোট আছে, কারো 3% ভোট আছে, সে তার প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পারবে আনুপাতিক হারে যদি নির্বাচন হয়। তা আমি মনে করি যে এখন যে বিদ্যমান সংসদ আছে, এটাকে এখনও কিন্তু আমাদের উচ্চকক্ষ আমরা প্রতিষ্ঠিত করি নাই। আমরা এই বিদ্যমান ব্যবস্থা, আমাদের যে রাজনৈতিক কালচার, আমাদের দলের রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরে গণতান্ত্রিক চর্চা নাই। এখনই এখানে কমিটি করে দেন, যে স্থানীয় সংসদ সদস্য এলাকার কমিটি করে দেন, এবং জেলা কমিটিগুলো কেন্দ্র থেকে জাস্ট ওনারা লিখে সিগনেচার করে দেন। সেখানে কোনো দলের মধ্যে কোনো আভ্যন্তরীণ কোনো ডেমোক্রেটিক চর্চা কিন্তু এখনো শুরু হয়নি। এগুলো উন্নততর রাষ্ট্রে খুব প্রযোজ্য যে আনুপাতিক হারে নির্বাচন। তো আমরা যে এই ব্যবস্থা যেতে পারবো না তা না। সেজন্য আমার একটি প্রস্তাব হলো যে যেই প্রস্তাবটি এসেছে যে আমরা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ প্রতিষ্ঠা করব। আমরা তাহলে কি করতে পারি? জার্মানির আদলে আমরা আনুপাতিক হারে একটা নির্বাচন করতে পারি। সংসদের নিম্নকক্ষের নির্বাচনটা বিদ্যমান অবস্থায় হবে। তার মানে হচ্ছে যে ভোটাররা দুটো ভোট দেবে। সে তার স্থানীয় জনপ্রতিনিধির জন্য সে ভোট দেবে, আরেকটি ভোট দেবে তার রাজনৈতিক দলের জন্য। এই রাজনৈতিক দলের ভোটটাকে কাউন্ট করা হবে কিসের জন্য? উচ্চকক্ষের জন্য। এবং বিশেষ করে আপনি মহিলাদের ক্ষেত্রেও, মহিলা যে সংরক্ষিত আসন আছে, সেই আসনের ক্ষেত্রেও সেই আনুপাতিক হারে আপনি সেটি ব্যবহার করতে পারেন। এই উচ্চকক্ষ এবং নিম্নকক্ষের মধ্যে যদি এভাবে আমরা করি, তাহলে কিন্তু একটা ভারসাম্য হবে, দ্বিকক্ষের মধ্যে একটা ভারসাম্য হবে। একটি কক্ষ, ছোট্ট একটি শঙ্কার কথা বলি, যদিও সময় শেষ ইয়েতে, সেটি হলো যে যে দলটি এখন নিষিদ্ধ আছে, সেই দলের কিন্তু অনেক সমর্থক এবং সেই দলের নেতারাও কিন্তু আছে, এবং এই সুষ্ঠু নির্বাচনে তারা যদি স্বতন্ত্রভাবে দাঁড়ায়, সেই ক্ষেত্রে এই পিআর পদ্ধতি কি ধরনের ভূমিকা রাখবে? তাদের কি সুযোগ আছে কিনা যে নিম্নকক্ষে প্রবেশ করার? তারা যদি একটা গ্রুপ হয়, তারা যদি একটা মোর্চা হয়, ধরেন প্রথমে তারা স্বতন্ত্রভাবে, স্বতন্ত্র সংসদ সদস্যরা তারা একটা ভোট সংগ্রহ করলো, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে একটা রাজনৈতিক দল
এমনও হতে পারে যে একটা গোষ্ঠী ক্লেম করলো যে তারা আমাদের সাথে মোর্চা করেছে, এই আনুপাতিক ভোট দিয়ে যদি সে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে চায় সে করলেও করতে পারে, বাট এটা নির্ভর করবে যে আনুপাতিক হারের যে ভোটিং মানে রিপ্রেজেন্টেশনের পদ্ধতি কিভাবে সরকার নির্ধারণ করে, এগুলো আসলে অনেক দূরের আলোচনা। আমি মনে করি যে নির্বাচনটা আমরা দ্রুত করতে হবে, আমাদের দ্রুত আইনি সংস্কারের কাজগুলো শেষ করতে হবে, দৃশ্যমান বিচারের ব্যবস্থা করতে হবে এর আগে, এবং দ্রুত সংস্কারের কাজ করে আমাদেরকে নির্বাচনের পথে হাঁটতে হবে। কারণ এই সরকারের প্রতি যে মানুষের আকাঙ্ক্ষা, এই সরকারের প্রতি যে মানুষের প্রত্যাশা, এই প্রত্যাশা কিন্তু পূরণ করতে পারছে না, কারণ সরকার বিপ্লবের চেতনা ধারণ করতে পারছে না। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে বেঞ্চমার্ক সফলতা আছে, যেমন হজ ব্যবস্থাপনায় একটা বেঞ্চমার্ক করেছে, কিন্তু দ্রব্যমূল্য রমজানের সময় আমরা দেখেছি তারা কিন্তু নিয়ন্ত্রণে রাখতে পেরেছেন, এবং ব্যাংকের যে ডাকাতি হলো গেল 16-17 বছরে, এই আর্থিক প্রতিষ্ঠানগুলোকে একটা আইনি কাঠামোর মধ্যে, একটা শৃঙ্খলার মধ্যে আনবার জন্য সরকার চেষ্টা করে যাচ্ছেন। এবং বিশেষ করে এই সরকারের যে আমি অ্যাচিভমেন্ট মনে করি যে ভারতের বিপরীতে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে একটা নিয়ন্ত্রণের অধিকার নিয়ে বিশ্বের বুকে বাংলাদেশ এখন কথা বলতে পারছে, এটা একটা বড় ধরনের ঘটনা হয়েছে। কারণ বাংলাদেশ স্বাধীনভাবে সে চিন্তাই করতে পারতো না, সেই চিন্তার জায়গাটাই এই সরকার একটা বড় ভূমিকা রেখেছে। রাশেদ খান এবং ইমরান আনসারী, আপনাদের দুজনকেই ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। দর্শক, আমরা স্মরণ করছিলাম জুলাইয়ের শহীদদের কথা। জুলাইয়ে যেই ছাত্র জনতার নিহত হয়েছিলেন, এখনও যারা জীবিত আছেন আহত হয়ে, নির্মম নিদারুণ কষ্টে তাদের দিনাতিপাত ঘটছে। কারোর চোখে গুলি লেগেছে, কেউ চিরজীবনের জন্য অন্ধ হয়ে গিয়েছেন, কেউ কারো গুলি মাথায় লেগে তার ব্রেন ড্যামেজ হয়েছে এবং তিনি ধুকে ধুকে হাসপাতালের বিছানার সাথে মিশে যাচ্ছেন। আমি নামগুলো বলতে চাই না, এই প্রত্যেকটি কিন্তু আমি হঠাৎ করে বলছি না, প্রত্যেকটির উদাহরণ রয়েছে। এই জায়গাগুলো আমাদেরকে ভাবতে হবে যে ঠিক এই মুহূর্তে আজকে আমি আপনি যেভাবে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ম্যাস মিডিয়া থেকে শুরু করে জেনারেল কনভেনশনাল মিডিয়ায়, প্রচলিত মিডিয়ায় কথা বলছি, সেই কথাগুলো তাদের জন্য বলতে পারছি। ঐক্যমত্য কমিশন তাদের জন্য গঠিত হয়েছে, আগামী নির্বাচন সুষ্ঠু হবে তাদের জন্যই। সেই জায়গাটিকে যেন আমরা ভুলে না যাই, সেই শ্রদ্ধাঞ্জলি রেখে শেষ করছি ইস্পাহানি মির্জাপুর জিরাওয়ার।